আসসালামু আলাইকুম। আসন্ন বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য এই প্রশ্ন এবং এই উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভুল করছেন, সংশোধন করে নেবেন। প্রশ্নটি হলো, গ্রেপ্তারকৃত আসামিকে থানা হাজতে রাখার পূর্বে ডিউটি অফিসারের করণীয় কি? অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হয়েছে এই আসামিটাকে থানা অথবা ফাঁড়ি হাজতে রাখার আগে সংশ্লিষ্ট থানার বা ফাঁড়ির ইনচার্জ বা ডিউটি অফিসারের করণীয় কি? এই প্রশ্নের উত্তর লিখতে গেলে আপনারা অনেকগুলো পিআরবি দিয়ে থাকেন, কখনো দিবেন না। এই প্রশ্নের সঠিক উত্তর পিআরবি ৩২৮ বিধি। আপনি ভালো করে দেখেন পিআরবি ৩২৮ বিধিতে কি বলা আছে, সবকিছু আপনি উত্তরটা পেয়ে যাবেন। সেখানে বলা হয়েছে কোন থানা বা ফাঁড়ির ভারপ্রাপ্ত অফিসার উক্ত থানা বা ফাঁড়ির মধ্যে আনা, অর্থাৎ থানা বা ফাঁড়িতে যে সকল আসামিকে গ্রেপ্তার করে আনাউন করা হবে তার দায়ভার তারই উপরে বর্তাবে, কার উপরে? যিনি ইনচার্জ থাকবেন। আর সেখানে সুন্দর করে বলা আছে যে এই সকল বন্দির নিরাপদ হেফাজতের জন্য যিনি থানা বা ফাঁড়ির ইনচার্জ থাকবেন তাদের উপরে দায়িত্বটা বর্তাবে। আসলে থানার ক্ষেত্রে তো ডিউটি অফিসারে থাকেন, অফিসার ইনচার্জ আসামি আসলে হাজতে রাখেন না, কিন্তু কাগজ কলম তো আমরা ফেলে দিতে পারবো না। কাগজেরটা আমাদের লিখতেই হবে, যারা বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা। তবে ডিউটি অফিসারের কথাটি লিখলেও সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। এরপরে বলা আছে যে একজন আহ আসামিকে বা বন্দীকে হাজতখানায় প্রেরণের পূর্বে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা সেটা আপনি ভালো করে পর্যবেক্ষণ করবেন। এবং সেখানে যদি তার শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকে তাহলে এই বিষয়টি থানায় রক্ষিত জেনারেল ডায়েরিতে যথাযথভাবে লিপিবদ্ধ করবেন। এখানে আবার এই ধারা অনুযায়ী এ করবো সে করবো কিচ্ছু না। আপনি ৩২৮-এর বক্তব্য লিখছেন কিনা সেটাই মূল বিষয়। এরপরে যে বিষয়টা হলো যে যদি এমন দেখা দেয় যে যাকে আপনি হাজতে রাখছেন তো তার শরীরে যে আঘাতের চিহ্ন আছে, সাক্ষী হিসেবে আশেপাশের লোকের নাম ঠিকানা লেখা প্রয়োজন, আপনি সেটাও করতে পারবেন। অর্থাৎ সাক্ষীদের সম্মুখে আঘাতের চিহ্নগুলো লিখে আপনি ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতে পারবেন। এরপরে যে বিষয়টা হলো যে আহ যাকে আপনি হাজতে রাখবেন, এখন রাখেননি কিন্তু তার শরীরটা তল্লাশি করবেন এবং পরিধেয় বস্ত্র ছাড়া যা কিছু পাবেন সেটা আপনি সরিয়ে রাখবেন। আহ বন্দির নিকট থেকে একটি প্রাপ্তির স্বীকার আপনি নিজেই প্রদান করবেন। তার মানে এখানে একটু আমার ভুল হয়েছে, অর্থাৎ বন্দির নিকট আপনি তার কাছ থেকে যে মালামালটা নিলেন এই মালামাল তার একটা প্রাপ্তি স্বীকার ওই বন্দিকে আপনি দিবেন। মহিলা বন্দির ক্ষেত্রে একটা নির্দেশনা দেওয়া আছে যে কাঁচ বা শঙ্খ লোহার চুরি সরানো যাবে না। তিনি বন্দীদের শুধুমাত্র অতি প্রয়োজনীয় কাপড় সাপড় সহ হাজতখানায় প্রেরণের অনুমতি দিবেন। তার মানে এখনো পাঠাননি। বলছে কোনো নারী থাকলে তাদের আসলে ধর্মীয় ভাবে কিছু বিষয় আছে, শাঁখা বা স্বর্ণের চুড়ি কিংবা লোহার চুড়ি এই ক্ষেত্রে উল্লেখ করা আছে। বলছে না, এগুলো আসলে সরানোর প্রয়োজন নেই। এরপরে বলা আছে তিনি হাজতখানায় প্রবেশ করে দেখবেন, হাজতখানা ভালো করে চেক করবেন যে আসামি পলায়ন করতে পারে কিনা, আসামি আত্মহত্যা করতে পারে কিনা, এবং কোনো লাঠি, দড়ি ইত্যাদি হাজতখানার মধ্যে বা বন্দির নাগালের মধ্যে আছে কিনা। অর্থাৎ এখনো কিন্তু হাজতে রাখেনি। অর্থাৎ হাজতখানায় আসামি রাখার পূর্বে দেহে আঘাতের চিহ্ন থাকলে ডায়েরিভুক্ত করবেন। প্রয়োজনে সাক্ষী দেওয়ার সম্মুখে এই দেহের আঘাতের চিহ্নগুলো পর্যবেক্ষণ করাবেন। এরপরে কি বলছে, তাদের কাছে যে সকল মালামাল আছে সেগুলো আপনি গ্রহণ করবেন, প্রয়োজনে তাদেরকে একটা রসিদ দেবেন। আর একটা বিষয় বলেছে, হাজতখানায় রাখার পূর্বে নিজে দেখবেন যে আসামি আত্মহত্যা করতে পারে কিনা, আসামি পলায়ন করতে পারে কিনা, বা আসামি কাউকে হাজতখানার মধ্যে এমন কোনো কিছু আছে কিনা যেটা দিয়ে কাউকে আক্রমণ করতে পারে কিনা, এটি আপনি ভালো করে পর্যবেক্ষণ করবেন। তার মানে একেবারে সহজ প্রশ্ন, আর আপনি এর সাথে এতগুলো পিআরবি দিয়ে, আর এখানে তো চিকিৎসার কথা বলা হয়েছে, তা চিকিৎসা ধারা দিবেন কেন আপনি, বা পিআরবি দিবেন কেন? চিকিৎসার ক্ষেত্রে যেটা আপনি দিচ্ছেন অন্যান্য পিআরবি গুলো ভুল। অনুরোধ থাকলো বিভাগীয় পদোন্নতি পরীক্ষার সামনে
কাজে কাজে ভুল করার কোনো সুযোগ নেই। ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।